আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অংশ নবম দশম শ্রেণীর জন্য যে বইটা, সেখান থেকে অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো। তো তোমাদের পড়াশোনার গতিকে আরও একটু বাড়িয়ে দেবার লক্ষ্যে আজকে আমি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা চ্যানেলটি আজকেই বা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এ পর্যায়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ যে টপিকসটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এই বইয়ে পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ধ্বনি ও বর্ণ পঞ্চম পরিচ্ছেদে রয়েছে এই গুরুত্বপূর্ণ টপিকটি, যেখান থেকে প্রত্যেক বছর আসলে বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তো আমরা সে বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলো আমরা মূল টেক্সটে চলে যাই। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টি, যেটা ই, এ, এ, আ, অ, ও এবং রস্ব উ। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে মোট 30টি। তো এইগুলো মোট খেয়াল করো যে এখান থেকে কী এমসিকিউ আসতে পারে সেটা আমি একটু মনে করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর, ধ্বনি। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি রয়েছে কতটি? উত্তর, 37টি। তৃতীয় প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত? উত্তর, 2 ভাগে। যদি প্রশ্ন আসে বাংলা ভাষার মৌলিক ধ্বনি 2 ভাগে কি কি? উত্তর, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এরপরের প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি সংখ্যা কতটি? উত্তর, 7টি। আর যদি প্রশ্ন আসে যে মৌলিক ব্যঞ্জন কয়টি, তাহলে উত্তর হবে 30টি। তো এখানে দেখো যে কেন বর্ণ লেখার সময় আসলে থার্ড ব্র্যাকেট দিতে হয় সেটা কিন্তু এখানে আসলে বলে দেওয়া হয়েছে। তৃতীয় বন্ধনী দিয়ে সাধারণত ধ্বনি বা উচ্চারণকে নির্দেশ করা হয়। যদি আমরা থার্ড ব্র্যাকেট না দেই তখন সেটা আসলে হয় বর্ণ। তো ধ্বনি বুঝবো কিভাবে? যখন দেখব কোনো একটি বর্ণের নিচে হর্ষ চিহ্ন রয়েছে এবং উপরের দিক দেখো থার্ড ব্র্যাকেট রয়েছে, তখন সেটা কিন্তু আসলে উচ্চারণ বা ধ্বনিকে মিন করে। এরপরে আসি, দেখো স্বরধ্বনি কাকে বলে? যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। তো আমরা আসলে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি দুটি সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে দেখো, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট একটি লাইন, এটা একটু চিহ্নিত করে রাখতে পারো। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। অর্থাৎ যেটা আমরা কানে শুনি সেটা হচ্ছে ধ্বনি, আর যখন আমরা সেটাকে লিখে ফেলি বা চোখে দেখতে পাই তখন সেটা কিন্তু আসলে বর্ণে পরিণত হয়। এরপরে দেখো, ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। সেটা তোমরা আগেও শিখেছো, ইংরেজিতে আমরা পড়েছি অ্যালফাবেট, সবগুলো লেটার্স মিলে হয় অ্যালফাবেট। এরপরে আসি, ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, যেটা আমরা আগেও বলেছি। দেখো এই যে লেখা আছে 2 ভাগে। এরপরে হচ্ছে স্বরধ্বনির প্রতীক হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির প্রতীক হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কিন্তু 50টি। তাহলে মোট বর্ণ হচ্ছে 50টি। এর মধ্যে এটি 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। তোমরা এটা আগেও পড়েছো ছোটোবেলায়, ক্লাস 6 থেকে শুরু করে অনেক 8-9 পর্যন্ত কিন্তু তোমরা এই বিষয়গুলো আসলে পড়েছো। এরপর দেখো, এই মূল বর্ণের পাশাপাশি কিন্তু
বাংলা ভাষা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ এবং সংখ্যাবর্ণ। সেগুলো নিয়েও আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো মূল বর্ণগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তো স্বরবর্ণ কয়টি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11টি। আর মোট যদি বলা হয় যে ব্যঞ্জনবর্ণ কয়টি, তাহলে কিন্তু এখানে দেখো 39টি। মোট বর্ণ আছে কিন্তু এখানে 50টি। তো আশা করি বুঝে ফেলেছ। এরপরে আসো কারবর্ণ। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোকে বলা হয় কারবর্ণ। তো এখান থেকে আরেকটা এমসিকিউ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? উত্তর কিন্তু 10টি। সবগুলো বর্ণেরই কিন্তু কার রয়েছে বা সংক্ষিপ্ত রূপ রয়েছে, একটির কিন্তু কার নেই। অর্থাৎ মোট স্বরবর্ণ আমরা আগে দেখিয়েছি তোমাদেরকে যে সেটা হচ্ছে 11টি, কিন্তু সেই 11টি থেকে আমাদের কার রয়েছে কিন্তু 10টি। আর একটিকে বলা হয় হচ্ছে কারহীন বর্ণ, স্বরে অ, যেটাকে আসলে এই বইয়ে যদিও নাই, উচ্চতর ক্লাসে গিয়ে পাবা, সেটা হচ্ছে নীলিন বা বিলীন বর্ণ। এরপরে টপিক্সে চলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। পরের টপিক্স হচ্ছে আমাদের অনুবর্ণ। তো অনুবর্ণের সংজ্ঞাটা কি সেটা একটু দেখো। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে কি কি? অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণসংক্ষেপ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা এখন কথা বলি ফলা কি, রেফ কি এবং বর্ণসংক্ষেপ কি। ফলা, ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে বলা হয় ফলা। অর্থাৎ আমরা ছোটোবেলায় শিখেছি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ফলা বলে। এখন ফলা মোট কয়টি? ফলা হচ্ছে 6টি। এখানে দেখো লেখা আছে ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা। তো আসলে মনে রাখার একটা টেকনিক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবা হ জ ব রল মন। মনটা কেমন? মানুষের মন দেখো বয়সন্ধিকালে যখন নবম দশম শ্রেণীতে আমরা পড়ি, তখন আমাদের মন আসলে উথাল পাথাল করে, হজবরল অবস্থার সৃষ্টি হয়। তো মনে রাখো ফলা হচ্ছে 6টি। কেমনে মনে রাখবো? হজবরল মন। জাস্ট হটা কেটে দাও, যা থাকে কয়টা থাকে? 6টি থাকে। এই 6টি হচ্ছে ফলা। তো বিষয়টা বুঝতে পেরেছ? এবার আসে হচ্ছে রেফ। রেফ হচ্ছে রয়ের একটি অনুবর্ণ। আর এরপরে রয়েছে বর্ণ সংক্ষেপ। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এইগুলোকে বলা হয় বর্ণ সংক্ষেপ। অর্থাৎ একটি বর্ণকে যখন যুক্ত আকারে লিখব, তখন ওই বর্ণকে সংক্ষিপ্ত রূপে লিখতে হয়, এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। এরপরে দেখো যুক্তবর্ণ। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়, এটা তোমরা সবাই জানো। অর্থাৎ যখন একাধিক বর্ণ যুক্ত হয়ে একটি নতুন বর্ণ তৈরি হবে, তখন সেটাকে যুক্তবর্ণ বলে। আর যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। এদিক থেকে যুক্তবর্ণ দুই রকম, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দেখে টের পাওয়া যাচ্ছে বর্গীয় জয় জ, ইয় ঝ, ডয় ড, মূর্ধন্য ট, এগুলো কিন্তু স্বচ্ছ, দেখে টের পাওয়া যাচ্ছে। তালব্য শয় জ। কিন্তু নিম্নে দেখো লেখা আছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো এগুলো কিন্তু আসলে সহজে আমরা দেখে টের পাই না, অর্থাৎ সহজে টের পাওয়া যাচ্ছে না। যেমন ধরো এই বর্ণটির মধ্যে আসলে কি আছে, এখানে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারি না। আবার ধরো এই বর্ণটি, এখানেও কিন্তু দেখে টের পাওয়ার উপায় নাই। এই যে একটা বর্ণ দেখো, এগুলো আমরা দেখে সহজে চিনতে পারতেছি না, এইটা কিন্তু অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো আশা করি বুঝতে পেরেছ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে, এবং সেগুলো হচ্ছে তোমরা কিন্তু নীল বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে মোট 10টি সংখ্যাবর্ণ রয়েছে। এগুলো একদম সহজে মনে রাখতে পারো, 0 থেকে 9। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব তথা প্রশ্নোত্তর পর্ব।
পুরো ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখেছে এবং বুঝেছে একমাত্র তারাই এই পর্বের 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবে। তো দেখা যাক কে কে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। সুতরাং যারা সঠিক উত্তর দিতে পারবে তারা কমেন্ট বক্সে দ্রুত উত্তরগুলো দিয়ে দাও। আমি প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে কিনা রিপ্লাই দিব। তো সকলকে ধন্যবাদ। গোলাপ স্যারের সাথে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।